একজন গুজরাটের মুসলমান রাইট ভিকটিমের গল্প যেমন পারজানিয়ার মাধ্যমে উঠে আসা উচিত, তেমন একজন কাশ্মীরি পণ্ডিতের যন্ত্রণার কথাটাও কিন্তু একটা সিনেমার মাধ্যমে উঠে আসা দরকার ভারতে। আমার আলটিমেটলি পাঁঠার মাংস সবচেয়ে ভালো লাগে। পাঁঠা থেকেই একটা প্রশ্ন আমার মাথায় আসছে যে তমলুকে তৃণমূলের যে প্রার্থী আছে তার রেজাল্ট কি হবে বলে তোমার মনে হচ্ছে? শতরূপ ঘোষ কলকাতার বাবু, কলকাতার মধ্যে সীমিত থাকছে তার প্রচার এবং কলকাতা ছেড়ে হয়তো বাইরে বেরোয় না। কি বলবো, যারা আমার হয়তো শত্রু নয় তাদের কাছ থেকেও অনেক সময় অনেক তির্যক কথা শুনতে হয়েছে। তারপরে আমরা 7 দিন তিহার জেলে থাকলাম। জ্যোতি বসু মানে হচ্ছে সে সিপিএমের নেতা, প্রণব মুখার্জি মানে হচ্ছে সে কংগ্রেসের নেতা, তপন শিকদার মানে হচ্ছে সে বিজেপির নেতা, আর এখন হচ্ছে সবাই সব দলের নেতা। আমরা মার্কস, লেনিন ইত্যাদি নিয়ে এত কথা বলি, আমরা ভারতের যে যারা বিপ্লব করে উঠে এসেছেন তাদের কথা আমরা কেন সামনে 100 বার। তুই মনে কর শ্রীচৈতন্যের মতো এরকম একটা প্রোগ্রেসিভ একজন মানুষ, বি.আর. আম্বেদকর, এদেরকে তো 100 বার, বামপন্থীদের অনেক বেশি কথা বলা উচিত ছিল এদেরকে নিয়ে। এটা তো 100 বার আমাদের দুর্বলতা। নমস্কার শতরূপদা, আজকে আমার চ্যানেলের সেকেন্ড পডকাস্ট এবং আজকে এই পডকাস্টটা করার মেন উদ্দেশ্য এটাই যে আমি বিভিন্ন সময় তোমার সাথে বিভিন্ন প্রচারে গেছি, আমরা গাড়িতে একসাথে অনেকটা সময় ট্রাভেল করতাম। তো সেই ট্রাভেল করার সময় আমরা এমন এমন টপিকে কথা বলেছি যেটা আমাকে সমৃদ্ধ করেছে এবং আমার মনে হয়েছে আমার চ্যানেলের যারা ভিউয়ার্স আছে সেটা যে কোনো পার্টির সমর্থক হতে পারে, তাদের এই ব্যাপারটা তাদের সামনে আবার নতুন করে তুলে আনা, তাদের ওই বিষয়টা জানানো। তো সেই উদ্দেশ্যে তোমাকে আজকে ডাকা এবং তোমাকে এই চ্যানেলে আজকে আমি আমন্ত্রণ করলাম। কেমন লাগছে তোমার? ভালো, খুব ইন্টারেস্টিং কনভারসেশন হবে। আচ্ছা, তুমি তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রচার করছো, আমি তো দেখছি যে সারা দিন তোমার একটা লম্বা জার্নি, 10-12 ঘন্টা প্রায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়া প্রত্যেক দিন এরকম একটা চলে এবং লাস্ট 1 মাস ধরেই আশা করছি চলছে। হ্যাঁ, 1 মাস কোথায়, এবার ভোট যতদিন চললো তো প্রায় ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে। কি মনে হচ্ছে এখন পরিবেশ পশ্চিমবঙ্গের? ভালো, আমি এইটুকু বলতে পারি লাস্ট যতগুলো ভোট গেছে, এবার এটা কেউ বিশ্বাস করতে পারেন না করতে পারেন, কিন্তু এইটা ঘটনা যে মানে গত কতগুলো ভোটের তুলনায় এইবার আমি আমাদের কমরেডদের পজিটিভিটিও অনেক বেশি দেখছি এবং আমাদের সাধারণভাবে মানে মিটিং মিছিলের ভিড় থেকে শুরু করে সাধারণ মানুষের মানে বিয়ন্ড পার্টি সাধারণ মানুষের অংশগ্রহণ, কৌতূহল, এগুলো অনেক বেশি দেখছি। তো এত কিছু আমি যেভাবে দেখছি যে তুমি মাঠে নেমে অনেক জায়গায় প্রচার করছো এবং বিভিন্ন রকমের যে পরিস্থিতিকে সম্মুখীন হচ্ছে, যেভাবে প্রচার করতে হচ্ছে, বাধাও আসছে অনেক সময় আমরা দেখছি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি এত পরিশ্রম করার পরেও ফেসবুকে অনেক জায়গায় কমেন্ট দেখতে পাই, অনেকে বেশ কিছুজন কমেন্ট করেন, যদিও হাতে গোনা, যে শতরূপ ঘোষ কলকাতার বাবু, কলকাতার মধ্যে সীমিত থাকছে তার প্রচার এবং কলকাতা ছেড়ে হয়তো বাইরে বেরোয় না। এটা কতটা যুক্তিসম্মত বলে তোমার মনে হয়? দেখ, ফেসবুকের কমেন্টে যুক্তি খুঁজতে যাওয়ার মতো কুযুক্তিপূর্ণ কাজ কিছু হয় না, এটা শুনলে অনেক অফেন্ডেড হবেন। আমি ফেসবুকে অনেক বছর ধরে আমি মানে যখন আমাদের পার্টিতে খালি বলবো না, আমাদের জেনারেশনে যখন অনেকে সোশ্যাল মিডিয়াতে আসেনি, সেই সময় থেকে আমি করতে তারপর ফেসবুকে আই হ্যাভ বিন ভেরি অ্যাক্টিভ। আমি ফেসবুক থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু আইডিয়া পেয়েছি, অনেক কিছু, কিন্তু মানে বিয়ন্ড আ সার্টেন পয়েন্ট আমার মনে হয় না সোশ্যাল মিডিয়াকে কারোরই সিরিয়াসলি নেওয়া উচিত। ব্রডকাস্টিং মাধ্যম একটা মিডিয়াম হিসেবে ঠিক আছে, তুই ফেসবুকে কমেন্ট বলি। আমি তোকে একটা ঘটনা বলি, 2013, হ্যাঁ, আমি তখন দিল্লিতে থাকি, এসএফআইয়ের তখন আমি অল ইন্ডিয়া জয়েন্ট সেক্রেটারি, তো আমি দিল্লিতে থাকি। 2013 জুলাই মাসে কেরালা ভবনের বাইরে আমরা একটা তখন সেই সময় কেরালার যে গভর্নমেন্ট ছিল তাদের একটা স্ক্যাম হয়েছিল, এই সময় সোলার প্যানেলের দুর্নীতি, তো তাই নিয়ে আমরা একটা প্রোটেস্টে গেছি। তো সেখান থেকে আমাদেরকে পুলিশ অ্যারেস্ট করলো, অনেককে, আমাদের বেশ কয়েকজনকে, তার মধ্যে অনেককে ছেড়ে দিল। আমরা যারা একটু লিডার মোটামুটি ছিলাম, এরকম 9 জনকে একদিন ওখানে পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে রেখে তারপরে আমরা 7 দিন তিহার জেলে থাকলাম, আমাদেরকে জেল কাস্টাডিতে পাঠালো। তো যাই হোক, কাটিং দ্য লং স্টোরি শর্ট, যেদিন ফাইনালি আমাদের বেলটা হলো, 7 দিন তিহারে ছিলাম, যেদিন আমাদের বেলটা হলো, আমাদের পার্টির ওখানে আমাদের লিডার ছিলেন পুষ্পেন্দর গরেওয়াল, সেই সময় আমাদের পার্টি সেক্রেটারি, আরও আমাদের দিল্লির কমরেডরা, তারা গেছেন জেলের বাইরে, রিসিভ করেছেন। তো তারপর রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে আমরা খেয়েছি, খাইয়ে তারপর আমি যেখানে থাকতাম তখন, তো সেখানে ফিরেছি। তো ফিরে এবার চান টান করে, তো তার আগে তো 8 দিন সেই ইয়েতে ছিলাম, লকআপ এবং জেলে। তো ফিরে তখন আমি ল্যাপটপে বসন্ত বিলাপ সিনেমাটা দেখা শুরু করেছি, আমার এখনও মনে আছে। সেই সময় ফেসবুকে না নতুন এই ফিচারটা শুরু হয়েছিল, যে ধর যেটাকে চেক ইন বলে, বা এখনও তো তোরা দেখছিস, মানে ধর রিডিং অমুক একটা বইকে তুই ট্যাগ করতে পারলি, ওয়াচিং একটা সিনেমাকে, ট্রাভেলিং টু অমুক জায়গায় তুই জায়গাটাকে
ট্যাগ করি, তখন নতুন এই ফিচারটা ফেসবুকে শুরু, তার আগে এটা ছিল না। তা আমার কি মনে হলো, আমি সাধারণত করি না, বাট তখন যেহেতু নতুন একটা ফিচার এসছে, তা আমি সিনেমা দেখতে গিয়ে ফেসবুকে একটা পোস্ট করেছি যে ওই জাস্ট ওই দিয়ে যে ওয়াচিং বসন্ত বিলাপ। তাতে অনেকে অনেক কমেন্ট করেছেন, অনেকে প্রিয় সিনেমা, অনেকে এই সেই ইত্যাদি। আমার যে একজন কমেন্ট করেছে যে এখন আমাদের কমরেডরা দিকে দিকে লড়াই করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন, জেলে যাচ্ছেন, আর আপনার লজ্জা করে না, আপনি সিনেমা দেখছেন? আর আমি তার 2 ঘন্টা আগে জেল থেকে বেরিয়েছি। হ্যাঁ, সুতরাং আমি মানে সেই মুহূর্তে, হ্যাঁ, আমি জীবনের ওই মুহূর্তে থেকে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে মানে পরমহংস হতে হবে, যতটুকু নেওয়ার ফেসবুক থেকে ততটুকু নিতে হবে, তার বাইরে আর। তুমি তো নিজেই একটা সোশ্যাল মিডিয়া স্টার এখন বলতে গেলে, তুমি সেখানে কি একদম কি সোশ্যাল মিডিয়াকে একদমই তাচ্ছিল্য করে ছেড়ে রেখে না, দিচ্ছ? তাচ্ছিল্যর প্রশ্ন দেখ অনুভব, এটা আমার সাথে অনেকের মিলবে, অনেকের মিলবে না, কিন্তু আমি যেমন, তুই খেয়াল করে দেখবি, আমি কোনো দিন আমার কোনো পার্সোনাল জীবনের কোথাও খেতে গেলাম, কোথায় সিনেমা দেখছি, কোনো কিছু আমি পোস্ট করি না সাধারণভাবে। মানে আমি সোশ্যাল মিডিয়াকে একটা নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবেও দেখি। তার মানে এই নয় যে সবারই তাই তাই দেখা উচিত। যিনি করছেন তিনি কি কোনো ভুল করছেন? কখনোই না, তার করতে ইচ্ছে করে তিনি করছেন, এই ফি অর শি ইজ কমফোর্টেবল আমি বলার কে। আমি বিয়ন্ড দ্য পয়েন্ট, আমি সোশ্যাল মিডিয়াকে সিরিয়াসলি নিই না। আমার একটা সময় একটা অভ্যেস ছিল যে কেউ বেশি কিছু লিখলে, উল্টোপাল্টা কিছু লিখলে তাকে পাল্টা চাটার, ট্রোল করার। তারপর আমি দেখলাম আমাকে চাটার লোকের অভাব হয়েছে, যে আবার বাড়ি ফিরে এসে রাত্রে ফেসবুকে লোককে চাটতে হবে। সুতরাং আমি বিয়ন্ড দ্য পয়েন্ট আমি দেখেছি যে ইটস আ লস অফ মানে ক্রিয়েটিভ এনার্জি। বেকার লোকের সাথে ঝগড়া করে কোনো লাভ হয় না। আর কিছু মানুষের হাতে কী বলতো, একটা হাতের কাছে একটা মানে কিবোর্ড রয়েছে, তো তারা ঠিক আছে, তার মনে হচ্ছে লিখছেন, বাট এগুলো জনে জনে কি উত্তর দিয়ে কোনো। ভট্টাচার্যের একটা ভালো কথা শুনেছিলাম যে সকালে উঠেই কিছু মানুষের এটাই উদ্দেশ্য থাকে যে কাকে তারপরে একটা নেক্সট টার্গেট খুঁজে নেওয়া, তাকে কাদা ছড়ে। এটা একটা মানে এটা একটা সমস্যা, এটা নিয়ে তো বহু পৃথিবীতে বহু চর্চা হচ্ছে। যাই হোক, তবে আমি আবার এটাও বলছি যে ফেসবুকের মাধ্যমে আমি অনেক বন্ধু পেয়েছি, ফেসবুকের মাধ্যমে আমি বহু মানুষের মানে ভালোবাসা, তারা হয়তো আমাকে ভালোবাসেন সেটা আমি জানতেও পারতাম না, সেটা আমি জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। মানে তোমাদের যখন সিপিএম এর যে ক্যাম্পেইন সোশ্যাল মিডিয়াতে একটা বড় জায়গা জুড়ে আছে তোমাদের। দেখ, আমি তোকে একটা কথা বলি অনুভব, মানে এটা এখন কথাগুলো বলছি অন্য কোনো কারণে না, মানে আমার মনে হয় যে কিছু জিনিস মানে কি বলবো, নথিভুক্ত থাকা দরকার বলে তোকে আমি বলছি। আমি যখন সোশ্যাল মিডিয়া একটা সময় খুব অ্যাক্টিভ, বরাবরই আমি যে লাইক এই সাইড, আমি সিপিআইএম করার বহু আগে থেকে আমি সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়। আমি স্কুলে পড়ার সময় থেকে, অর্কুট ছিল সেই সময়, হ্যাঁ। তো আমার অনেক সময় অনেক কথা শুনে, এক সময় আমার মনে আছে, আমি নাম করেই বলছি, এই সময় কাগজে একটা খবর হয়েছিল যে রেজ্জাক মোল্লা বলেছেন, তখন আমি এবং আরেকজনের কথা, যে এরা সব সোশ্যাল মিডিয়া করে, এরা কমিউনিস্ট পার্টির কি করবে এরা। তো আমি কমিউনিস্ট পার্টিই করি, আমি ঠিক করি ভুল করি, ভালো হই খারাপ হই, আমি কমিউনিস্ট পার্টিই করি। রেজ্জাক মোল্লা মমতার জুতো মাথায় নিয়ে তারপরে ঘুরে বেরিয়েছেন। সুতরাং এগুলো না অনেক কিছু মানে দেখে এসছি, আর মানে তাতে অনেক সময় অনেক কিছু মনে হয়েছে, বাট আমি দেখেছি যে সাধারণভাবে কিছু প্রশ্নের উত্তর নিজেকে দিতে হয়, কিছু প্রশ্নের উত্তর সময় দেয়। সুতরাং আমার তাই নিয়ে কোনো আমার ইয়ে নেই। আর আমার মনে হয় না যে 2-4 জন যারা লেখে তারা বেশিরভাগই বিজেপি তৃণমূলের লোক, তাদেরকে তো ট্যাগ করতে হবে কাউকে, মানে নেগেট করতে হবে। যখন নেগেট করার আর কিছু পায় না, তখন এইগুলোকে অজুহাত হিসেবে করে। আমার এগুলোকে বিয়ন্ড আপ, আমি ধর এই যে মেন স্ট্রিম মিডিয়া এই সেই, এখন আমরা বলি, সবাই বলছে যে মেন স্ট্রিম মিডিয়া যেহেতু কর্পোরেট ড্রিভেন, কর্পোরেট, তারা ক্যাপিটালিস্ট একটা ইন্টারেস্টে তারা কাজ করে, তো তার বিনিময়ে আমাদের অল্টারনেট প্ল্যাটফর্ম স্ট্রং করতে হবে, তখন সবাই বলছে। তো আমি একটা সময় আমাকে অনেক কথা, আমি যখন ইউটিউব চ্যানেল প্রথম নিজের শুরু করেছিলাম, আমার এই নিয়ে অনেক কথা অনেকে মানে কি বলবো, যারা আমার হয়তো শত্রু নয় তাদের কাছ থেকেও অনেক সময় অনেক তির্যক কথা শুনতে হয়েছিল, যে এখন তো মানে এখন তো যাই হোক, অনেকেই মনে করেন যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেই যে আমাদের যে মিটিং মিছিলটা টিভিতে দেখাচ্ছে না, অনেক মানুষের সেটা মানুষের কাছে পৌঁছাচ্ছে। সুতরাং ঠিক আছে, এগুলোতে এই প্রশ্নটা করলাম, তুমি কলকাতার নেতা, এই যে বিভিন্ন পার্সপেক্টিভ উঠে আসছে কিছু কিছু মানুষের তরফ থেকে, তার একটা কারণ হয়তো তোমার লাইফস্টাইল, অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না, তবে তুমি যেভাবে মানে সুন্দর দেখতে, ভালো কথা বলো এবং ফর্সা ইত্যাদি, এই যে একটা মাঝখানে একটা কথা উঠেছিল, একজন বিখ্যাত সাংবাদিকই বলেছিলেন যে মীনাক্ষী মুখার্জি একজন সর্বহারা নেত্রী হয়ে বা একটা ফেক সাবলটান অ্যাকসেন্টে কথা বলার চেষ্টা করছে। তো তুমি একজন সর্বহারা নেতা হয়ে তুমি এত না, আমার মনে হয় কি করে? না, আমার মনে হয়, দেখ, প্রথম কথা হচ্ছে যে মানে আমাদের গায়ের রং কী হবে, আমাদের কাকে কেমন দেখতে হবে, এগুলো আমরা ঠিক করিনি। আমরা কোন পরিবারে জন্মাবো, কোন শহরে জন্মাবো, কোন গ্রামে জন্মাবো,
কোন ভাষার মানুষ হয়ে জন্মাবো, এগুলো কোনোটাই আমরা ঠিক করিনি, কিন্তু আমরা মার্ক্সবাদী, এটা আমরা সচেতনভাবে ঠিক করেছি। সুতরাং আমাদের কাছে ওটাই ইম্পর্টেন্ট, বাকিগুলোতে আমাদের কোনো হাত নেই। সুতরাং তার জন্য কোনো কৃতিত্ব দাবি করি না, তার জন্য কোনো হীনমন্যতা নিয়েও চলি না। তুই যেটা বললি, একজন বলেছিলেন যেটা, যে সেটা কিছুটা মানে মীনাক্ষীকে ব্যঙ্গ করেই কিছুটা বলেছিল, যে মীনাক্ষী নাকি ওর অ্যাকসেন্ট ফেক করছে নিজেকে সর্বহারা নেত্রী হিসেবে দেখানোর জন্য, কিন্তু যিনি এটা বলেছেন তিনি তো মীনাক্ষীকে চেনেন না। হ্যাঁ, মীনাক্ষী মানে এত পপুলার একজন লিডার হওয়ার অনেক আগে থেকে যারা মীনাক্ষীকে চেনে তারা জানে যে মীনাক্ষীর অ্যাকসেন্ট যা ছিল তাই আছে, ও কোনো কিছু ফেক করছে না। তার থেকে বড় কথা, মীনাক্ষী যে প্রশ্নগুলো তুলছে ক্ষমতার বিরুদ্ধে, যারা ক্ষমতায় আছে তাদের, ক্ষমতাসীনদের বিরুদ্ধে যে প্রশ্নগুলো তুলছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার যোগ্যতা যদি থাকতো, তাহলে ক্ষমতাবানদের এজেন্টদের হচ্ছে এই ধরনের আজব আজব সমস্ত যুক্তি। সাংবাদিককে ক্ষমতাশীল যে পার্টি তার এজেন্ট বলছো? ক্ষমতাশীল পার্টির এজেন্ট বলছি না, আমি একটা সিস্টেমের এজেন্ট বলছি। আমি একটা সিস্টেমের এজেন্ট বলছি, এবং আমি তো বলছি এটা, এগুলো বলতে দরকার হতো না যদি মীনাক্ষীর প্রশ্নের উত্তর থাকতো। যাকে দেখতে নারী তার চলন ব্যাকা, আমি ওর প্রশ্নের উত্তর দিতে পারছি না, ওর প্রশ্নকে আমি নেগেট করতে পারছি না, বলে মানুষটাকে নেগেট করার চেষ্টা করছি, এতে কারোর কিছু যায় আসে না। এই মানে সামাজিক ক্ষেত্রে এই একটা বিপুল যে একটা রাজনৈতিক কারণে একটা অবক্ষয় তৈরি হচ্ছে সমাজে, সেটা কি কোথাও না কোথাও তুমি মেনে নিচ্ছ যে তোমার আগেকার দিনে যে রাজনীতি তুমি দেখে এসছো আর এখনকার দিনে যে রাজনীতি দেখছো, মানে ইভেন আমাদের বাড়ির লোকেরাও এখন টিভি দেখতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না, যে কালচার যেভাবে টিভিতে যে কথাগুলো উঠে আসে সেগুলো সাধারণ মানুষ শুনতে পারছে না, এটা কি অবক্ষয় কোথাও না কোথাও তোমার মনে হয়? হ্যাঁ, কিছু ক্ষেত্রে তো মনে হয় তো বটেই। দেখ, আমি ওইভাবে খুব সিনিক্যাল হয়ে সেনাইল হয়ে বলবো না, অবক্ষয় হয়তো বিভিন্ন ক্ষেত্রেই হয়েছে, রাজনীতি তো সমাজের বাইরে নয়, হয়তো রাজনীতিতেও তার একটা প্রভাব পড়েছে। আবার আমরা মনে করি যে একটা সমাজ বিপ্লবের মাধ্যমে একটা মূল্যবোধের আবার একটা উন্নত মূল্যবোধ সমাজের আরও বহু ক্ষেত্রের সঙ্গে রাজনীতিতেও প্রতিষ্ঠিত হবে এবং প্রতিষ্ঠিত করা সম্ভব। পৃথিবীতে বামপন্থীদের হাত ধরেই আসবে, এবং পৃথিবীতে যতবার এটা হয়েছে প্রোগ্রেসিভ বামপন্থী সমাজতান্ত্রিকদের হাত ধরেই এটা এসছে। এটা খুব থিওরিটিক্যাল শোনাতে পারে, কিন্তু যে কোনো জিনিস প্র্যাকটিক্যালি হওয়ার আগে পর্যন্ত সেটা থিওরিই থাকে। কিন্তু আমি এইটুকু অন্ততপক্ষে বলতে পারি যে আমি যেটা বলছি, হোয়াট আই এম সেইং ইজ সাবস্টেনশিয়েটেড বাই হিস্ট্রি। আমি ইতিহাসের সাক্ষ্য আমার পক্ষে নিয়েই কথাটা বলছি। তার বাইরে একটা ভ্যালু সিস্টেমের অবক্ষয় তো হয়েছে তো বটেই। দেখ, তুই আমার সাথে সেদিন গেছিলিস ওইটা, এই যে দেশ পত্রিকার যে বিতর্ক হলো, আমি কথাটা আমি একটা তোর মনে থাকবে, তুই তোর ছিলিস যখন, আরও অনেক কিছুর মধ্যে আমি ওখানেও এটা বলেছিলাম যে দেখ, আমরা যখন ছোট থেকে বড় হচ্ছি জানতাম যে জ্যোতিবাবু মানে, আমি তো তখন সিপিএম কংগ্রেস তৃণমূল তো তখন হয়নি, আমি সিপিএম কংগ্রেস বিজেপি কিছুই নেই তখন, স্কুলে পড়ি, ধর ক্লাস 4-5 পড়ি। আমি এইটুকু জানতাম যে জ্যোতি বসু মানে হচ্ছে সে সিপিএমের নেতা, প্রণব মুখার্জি মানে হচ্ছে সে কংগ্রেসের নেতা, তপন শিকদার মানে হচ্ছে সে বিজেপির নেতা, আর এখন হচ্ছে দেখি সবাই সব দলের নেতা। তুই একই একটা লোকের, এবং যা করে তুই একটা জিনিস দেখবি অনুভব, মনে কর মানে পলিটিশিয়ানদের ইউনিফর্ম পরার একটা ট্রেন্ড এসছে। কী অর্থ আমি তোকে কথাটা বলছি, ধর শুভেন্দু অধিকারী, তুই শুভেন্দু অধিকারীর যদি ছবি এখন গুগল করিস, গলায় নীল সাদা উত্তরীয় নিয়েও ছবি পাবি, ওর আবার এখন গেরুয়া গামছা নিয়ে মাথায় গেরুয়া কাপড় জড়িয়ে কৌস্তব বাগচির, হ্যাঁ, একেবারে আপাতমস্তক একটা ওই সন্ন্যাসী, একটা হিন্দু বীরের মতো। মানেটা কি, নিজের ব্র্যান্ডিংটাকে চেঞ্জ করতে হয়, মানে আমি যে বিজেপি হয়েছে এটা লোককে দেখাতে হবে। আবার মনে কর যারা ধর বিজেপি থেকে তৃণমূলে গেছে, তারা বেশি করে দেখবি গলায় নীল সাথে উত্তরীয় রাখছে, আর গলায় বুকে একটা ওই ঘাসফুলের একটা ব্যাচ পরে ঘুরে বেড়াচ্ছে। আমি বলছি এই পোশাক পরিচ্ছদে ব্র্যান্ডিংয়ের দরকার তো কখনো জ্যোতিবাবুরও পড়েনি, কখনো প্রণব মুখার্জিরও পড়েনি, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়েরও পড়েনি। আমি সেই অর্থে তোকে বলছি, তোর মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আমার চূড়ান্ত বিরোধী আমি ওনার, কিন্তু এটা তো ঘটনা যে ওনাকে তো কখনো মানে কস্টিউম পরে ঘুরে বেড়াতে হয়নি, উনিও পলিটিক্যালি বিভিন্ন সময় বিভিন্ন অবস্থান নিয়েছেন, সেটা আলাদা কথা। কিন্তু মমতা ব্যানার্জিকে একটা পোশাকে আমরা চিনতে পারি, মানে তাকে এটা করতে হয়নি। কিন্তু এই যে এখন বেশভূষা ধারণ করে ঘুরে বেড়াতে হচ্ছে, তুই দেখবি ধর তথাগতটাকে কখনো এটা করতে হবে না, কিন্তু কি শ্রমিক ভট্টাচার্যকে কখনো এটা করতে হবে না। তুই চিন্তা করতে পারিস যে শ্রমিক ভট্টাচার্য কপালে একটা তিলক কেটে গেরুয়া পোশাক পরে মাথায় গেরুয়া গামছা জড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা কৌস্তবের দরকার হবে, এটা দল পরিবর্তন করে তাদেরই দরকার হয়, এটা করবে তাদেরই দরকার হয়। কালকে শঙ্কুদেব পান্ডাকেও একটা প্রোগ্রামে দেখলাম, শঙ্কুদেব পান্ডাকে তুই দেখবি যে এরকম, হ্যাঁ, কিন্তু এটা শঙ্কুদেবকে করতে হবে, কৌস্তবকে করতে হবে, শুভেন্দু থেকে করতে হবে, এটা বিজেপিতে কিন্তু তথাগতরা কি শ্রমিক ভট্টাচার্য কি রাহুল সিনহাকে করতে হবে না। আবার মনে কর তৃণমূলে এটা কিন্তু দেবাংশুকে করতে হবে না, এটা রাজীব ব্যানার্জিকে করতে হবে।
হ্যাঁ কি মনে তুমি কর কি এটা বলছো দেবাংশু কখনো দল পরিবর্তন করবে না? করবে না কিনা জানি না, কিন্তু আসলে তো করেনি, করলে তখন হয়তো করবে, আমি জানি না ও করবে কি করবে না, কিন্তু আমি টু বি ফেয়ার টু হিম এখনো পর্যন্ত অন্তত পক্ষে ওর এই ব্র্যান্ডিংটা ওর নিজেকে তৃণমূল বলে চেনানোর দরকার নেই, লোকে জানে দেবাংশু মানে তৃণমূল। কিন্তু রাজীব ব্যানার্জি ওটা বিজেপির রাজীব না তৃণমূলের রাজীব, ওটা কংগ্রেসের কৌস্তব না হচ্ছে বিজেপির কৌস্তব, জয়প্রকাশ মজুমদার কংগ্রেসের না তৃণমূলের না বিজেপির, ওদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পোশাক পরে ওটাকে ব্র্যান্ড করতে হয় নিজেদেরকে। ভ্যালু সিস্টেমের কথাটা বলছো, আমি সেই দেশ বিতর্কেরই প্রোগ্রামে দেখলাম যে যে মানুষটি পাবলিকের হাতে হয়তো পাবলিক খেপে ওর দিকে তেড়ে আসছিল, সেখানে তোমরা ভিডিও তো দেখা গেছে যে তোমরা এগিয়ে এসছো, তুমি এগিয়ে এসছো বলো, বিকাশ রঞ্জন বাবু এগিয়ে এসছেন, বাদশাদা ছিলেন, বাদশাদা এগিয়ে এসছেন, তারপরেও কোথাও ফেসবুকে ওনাকে লিখতে হচ্ছে আমাকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসেনি, আমি নিজে লড়েছি। এটা কতটা খারাপ লাগে দিনের শেষে, যে আমি তো রাজনৈতিক তো ও পাগল ছাগল কি লিখলো খারাপ কি লাগবে, ও একটা মানুষের পর্যায়ে পড়ে, কোনো মানে মনুষ্য বোধবাচ্য কেউ লিখলে তখন ভালো লাগা খারাপ লাগার প্রশ্ন আসতো। না, আচ্ছা আমরা তো কোনো ব্যক্তিকে বাঁচানোর জন্য যাইনি, আমরা একটা একটা আইডিয়াকে বাঁচানোর জন্য গেছি। যে ভল্টেয়ারের একটা কথা আছে, আমি জানি না যদি ভল্টেয়ারই এটা বলেছেন কিনা, কারণ কথাটা অনেকের নামই এখন অনেকে বলেন যে নাকি ভল্টেয়ার নয় অন্য কেউ বলে থাকবেন, কিন্তু একটা কথা আছে না যে মানে আই ডোন্ট এগ্রি উইথ হোয়াট ইউ আর সেইং বাট আই উইল ডিফেন্ড ইউর রাইট টু সে ইট। তুমি কি বলছো তো আমি তার সাথে একমত না হতে পারি, কিন্তু তোমার এটা বলার অধিকারের পক্ষে আমি লড়াই করব। আমরা সেই জন্য লড়াই করেছি, আমরা কোনো কিছুর জন্য তো লড়াই করিনি, আমাদের খারাপ লাগার কি আছে। সোশ্যাল মিডিয়ার ভ্যালু সিস্টেমকে দুটোকে যদি আমি অ্যাড করি, প্রশ্নটা করি, আমি তোমার পুরনো ফেসবুক অনেক পোস্ট দেখছিলাম যেখানে তোমার ইমন দি কিংবা তোমারই খুব ভালো বন্ধু ঋতব্রত দার সাথে একসময় ভালো বন্ধু, তার সাথে ছবি ছিল এবং এখন একসাথে দেখা যায় না। কোথাও না কোথাও তোমার কি কোথাও খারাপ লাগে যে আমি ছবিগুলো পোস্ট করেছিলাম, আমার ডিলিট করে দেওয়া উচিত? না দেখ, প্রথম কথা হচ্ছে ইমন আর ঋতব্রত ব্যানার্জি এক নয়। ইমন একসময় এসএফআই করতো, এসএফআই মানে আমাদের সমসাময়িক ছিল, এসএফআই লিডার ছিল রবীন্দ্র ভারতীর। পরবর্তীকালে ওর কেরিয়ার হ্যাজ টেকেন আ টার্ন, ও ইয়ে করে, কিন্তু ও তো আর চুরি ডাকাতি করেনি। ও হয়তো নিজের পাসটাকে কিছুটা অস্বীকার করে, তাতে হয়তো ওর মনে হয়েছে যে আজকে কিছু সুবিধা হতে পারে তার জন্য, অনুষ্ঠান পেতে কি কোথাও সুযোগ পেতে, সেটা কত খারাপ লাগে। সেটা তো এক রকমের খারাপ, মানে হ্যাঁ খারাপ, আমারও সেটা কোথাও মনে হতো আমি খারাপ, সেটা খারাপ। কিন্তু আমি তোকে বলছি যে এইটার সাথে ঋতব্রত ব্যানার্জির যে ধর ওর বিরুদ্ধে যে অভিযোগ প্রমাণিত হয়েছিল পার্টি যখন তদন্ত করেছিল ভাইয়া, এই দুটোর কোনো তুলনা হয় না। আর ইমনের ক্ষেত্রে তো, বা ইমন বলে বলবো না, ইমনদের ক্ষেত্রে যেটা তুই যদি বলিস যে আমাদেরকে যদি লড়তে হয় সেখানে এই কালচারটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। অ্যাজ আ কমিউনিস্ট আমি মনে করি যে আমি নিজেকে বামপন্থী বললে আমি অনুষ্ঠান করার সুযোগ পাবো না, কালকে বামফ্রন্ট সরকার হলে আমি নিজেকে তৃণমূলের সমর্থক বললে আমি কালকে একটা, এটা তো তোমাদের উইকনেস যে তোমরা সৌমিত্র বাবুকে নিয়ে ইউজ করতে পারলে না, ওনাকে পলিটিক্যাল স্টেজে উঠাতে পারলেন, এটা তোমাদের উইকনেস। না আমরা তো কোনো চাইনি। সৌমিত্র চট্টোপাধ্যায় তো হাইলি পলিটিক্যাল একজন মানুষ ছিলেন, উনি বহু মিটিং মিছিল কিছু করেছেন, সব কিছু করেছেন, কিন্তু আমরা তো মনে করি না যে কারো স্টারডাম দেখে ওকে ভোট মানুষের দেওয়া উচিত। তোমরা মাটিতে রেখে স্টার তৈরি করছো। না যে লড়াইয়ের স্টার সে লড়াইয়ের স্টার। যে দেখ ব্যাপারটা হচ্ছে আমরা তো এই দর্শনে বিশ্বাস করি না যে তুমি কারো স্টারডাম দেখে তাকে ভোট দেবে। আজকে ধর আমাদের যে দেবদূত ঘোষ আমাদের ভোটে প্রার্থী হয়েছে, কি আর যারা আছে, আমি তোকে দেবদূত ঘোষের একটা উদাহরণ দিচ্ছি, এরকম উদাহরণ আমি সুপ্রিয় দত্ত থেকে শুরু করে বাদশা মিত্র সবার ক্ষেত্রে দিতে পারি। আমি যেহেতু দেবদূত ঘোষ ইদানিংকালের মধ্যে এই সোকল্ড অ্যাক্টর বা আর্টিস্টদের মধ্যে ভোটে কন্টেস্ট করেছে, আমি তোকে একটা উদাহরণ হিসেবে বলছি যে কোথায় বাকিদের থেকে কোথাও আলাদা। কসবাতে তোর ওই ইয়ের ওখানটায় 108 নম্বর ওয়ার্ড, ওটা ওই যেখানটা ট্যাগোর পার্ক ওই এলাকাটাতে, আমার ওটা বোধহয় 2017 সাল 18 সালের কথা, আমি ঠিক ভুলে গেছি। ওই সময় আমরা একটা প্রোগ্রাম ওই সময় করেছিলাম, ওই শীতকালে করি ওখানে, যে কম্বল বিতরণের প্রোগ্রাম। যারা একটু গরিব মানুষ, যাদের শীতকালে একটু ধর মনে কর বাড়ি, তাদেরকে ছাউনির বাড়িতে থাকতে হচ্ছে বা কিছু, তাদেরকে ওই কম্বল বিতরণে, তো তাদের অনেকেরই আসার কথা ছিল, অনেকেই আমন্ত্রণ করেছিলাম, এসেছিল, তার মধ্যে দেবদূতদারও আসার কথা ছিল। দিনটা রোববার ছিল আমার মনে আছে। তা আমাকে ওই মোটামুটি 10টায় প্রোগ্রামটা শুরু হবে, 9:30 নাগাদ দেবদূতদা ফোন করেছে। এবার কী হয়, আমি ফোনটাকে দেখেই ভাবছি দেবদূতদা বোধহয় কোনো কারণে আসতে পারবে না, আটকে গেছে, এটা বলার জন্য ফোন করেছে। কেননা ওই একদম শেষ মুহূর্তে কেউ ফোন করে, অনেক ক্ষেত্রে হয় এটা, যে অনেকে অনেক সময় আটকে যায়, আসতে পারে না, হয়তো কোনো শ্যুট বা অন্য কোনো কাজ করে গেছে। ফোনটা ধরেছি, তখন দেবদূতদা বলছে খুব কিন্তু করে যে শতরূপ শোন না, একটা কথা বলবো, আমি তো যাচ্ছি, আচ্ছা আমি আমার মেয়েকে একটু নিয়ে যেতে পারি আমার সাথে? তা আমি বললাম যে হ্যাঁ অসুবিধা কী আছে,
তুমি জানবে তো কী জানো, না তো আসলে পার্টির প্রোগ্রাম তো আমি জানি না কি, তো আমি ওকে একটু তাহলে নিয়ে যাচ্ছি তাহলে, হ্যাঁ। তো হ্যাঁ নিশ্চয়ই আনবে না, মেয়ে তখন ছোটো, তখন অবশ্যই নিয়ে আসো। তো তারপর দেবদূতদা এলো, ওই 10:30 নাগাদ এসে পৌঁছলো। সঙ্গে দেবদূতদার মেয়ে তখন খুবই ছোটো, হয়তো তখন ক্লাস 3-4 হয়তো, বা আরও ছোটো হতে পারে তখন। তো আমি আবার ওর মেয়ে আসবে বলে আমি আবার চকলেট এনে রাখলাম ওকে দেবো বলে, হ্যাঁ। তো আসার পরে দেবদূতদা আমাকে পরে আলাদা করে ডেকে নিয়ে বলছে যে আসলে কেন জানিস তো মেয়েকে আনলাম, আসলে ও তো দেখ ছোটোবেলা থেকে একরকমভাবে বড় হচ্ছে, আমাদের সাথে যায় ধর বিভিন্ন অনুষ্ঠানে, সিনেমার কোনো পার্টিতে বা এমনি আমাদের এর মধ্যে, তো ও তো ওই জগৎটাকেই চিনছে, ওই জগৎটাকেই দেখে বড় হচ্ছে। কিন্তু এই যে একটা কমিউনিস্ট পার্টি, তার একটা এই যে একটা মানুষের জন্য মানুষের পাশে থাকার চেষ্টা, এই লড়াই, এই পরিবেশটাও তোকে চেনাতে হবে, এইভাবেও তোকে বড় করতে হবে। আমি বলছি দিস ইজ দেবদূত ঘোষ। সুতরাং এই দেবদূত ঘোষ কিন্তু সিপিএমের বা বামফ্রন্টের প্রার্থী হয়ে লড়াই করছে। তুমি বলছো কখনো শ্রীলেখা এটা ওইসব ইয়ে নয়, ওই শ্রীলেখা মিত্র কখনো সিপিএম থেকে টিকিট পাবে না তুমি বলছো? আর কে পাবে না পাবে সে আমি কি করে জানি, কিন্তু না শ্রীলেখাও তো খুব দুঃসময়ে আমাদের পার্টির পক্ষে খুব শক্তিশালী অবস্থান নিয়েছে, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। যে কদিন ধর বামফ্রন্ট সরকার ছিল রাজ্যে, কেউ জানতো যে শ্রীলেখা এত বড় সিপিএমের সমর্থক? শ্রীলেখা কবে নিজের অবস্থানকে জানালো? যে যখন কমিউনিস্ট পার্টির চূড়ান্ত দুর্দিন, যখন সেই সময় শ্রীলেখা এগিয়ে এসে বললো যে আমি কমিউনিস্ট পার্টির সঙ্গে আছি। এটা কি কম কথা নাকি? আমি বলছি এরা তো শতাব্দী রায়দের মতো নয় যে আমাকে পয়সা দিয়ে দেখতে হলে দেখবেন, আর ফ্রিতে দেখতে হলে আমায় ভোট দেবেন, হ্যাঁ। কি রচনা ব্যানার্জি, আমি জিতলে দিদি নাম্বার 1-এ হুগলির মহিলাদেরকে নিয়ে যাব, এই সমস্ত ন্যাকামি করার জন্য তো এরা করে না। অনেক অফার এসেছিল আগে, হ্যাঁ আমি এটাই বলছি যে দেবদূতদা হতে পারে, এটা শ্রীলেখা হতে পারে, এটা বাদশাদা, বেনুদা মানে সব্যসাচী চক্রবর্তী হতে পারেন, বিমলদা, সুপ্রিয় দত্ত। জানিস ওই প্রোগ্রামটাতে সুপ্রিয় দত্তর একটা ঘটনা বলছি। সুপ্রিয় দত্তর সেদিন বিএফজি অ্যাওয়ার্ড পাওয়ার কথা, বেস্ট ভিলেন হচ্ছে, সেরেমনি হচ্ছে, ওখান থেকে চলে এসেছেন অ্যাওয়ার্ড না নিয়ে, এখানে দেরি হয়ে যাচ্ছে বলে, হ্যাঁ। যে না এটা আমি বলেছি ওখানে, আমি এই পার্টি থেকে ওই প্রোগ্রামটাতে দেবদূতদার যে ঘটনাটা বললাম। সুতরাং এরা আমাদের পার্টির আপনজন। এরকম ঘটনাতে প্রত্যেককেই আমি বলতে পারি, এখন হয়তো বলতে গেলে অনেক সময় লেগে যাবে বলে। আচ্ছা তোমার এই তোর বাদশাদার যা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আছে, মানে বহু বছর রাজনীতি করে কোনো মানুষের এই ধরনের থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় না যেটা বাদশাদার রয়েছে। বাদশাদার বউকে তোর অনেকে চিনিস না, মনীষাদি পরিচয় এটা খালি নয় যে বাদশাদার বউ, মনীষাদির মতো ওরকম পাওয়ারফুল অ্যাক্টর বাংলা থিয়েটারের খুব কম দেখা যায়। এবং এটা মানে মনীষাদির যে কোনো কারণেই হোক খুব বেশি কাজ করতে চায় না, এটা একটা খালি মনীষাদির লস নয়, এটা একটা মানে বাংলা কি বলবো থিয়েটারের কি বাংলা সিনেমার এটা লস যে মনীষাদি খুব বেশি অভিনয় করে। মনীষাদির মতো ওরকম অর্গানাইজার এবং ওরকম মানে কি বলবো লড়াকু একজন পলিটিক্যাল একজন আর্টিস্ট মানে চিন্তা করতে পারবে না কেউ। তো এরা আমাদের পার্টি ফ্যামিলি, এটা আমাদের। আচ্ছা তোমার এই কমিউনিজম ব্যাপারটা ভেতরে পুশ কে করেছিল প্রথম, মানে কোনো তো একজন শিক্ষক থাকবেন রাজনীতি? আমার স্কুলের একাধিক শিক্ষকের তাতে অবদান রয়েছে, একাধিক জনের। কোনো বই পড়া? হ্যাঁ আমি সিনেমা? দেখ একটা কথা আছে, যেখানে আমি লোককে বই উপহার দিতে খুব ভালোবাসি, কারণ আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি আমরা অনেক সময় বই দেওয়ার আগে ভাবি যে এ বই পড়বে কি পড়বে না, কিন্তু কোনো বই না কেউ ঠিক পড়ে। একটা বই যদি কাউকে দিস কারুর না কারোর হাতে ওটা ঠিক পড়বে। যেমন আমি আমার ক্ষেত্রেই বলছি, আমার বাবা মা বিয়েতে একটা সুকান্ত সমগ্র উপহার পেয়েছিল। আমার বাবা মা কারোরই খুব একটা বেশি বই পড়ার যে অভ্যেস ছিল তা নয়, কিন্তু ওই বইটা আমি পরে আমার বাড়িতে মানে বইয়ের র্যাকে পেয়েছিলাম। আমি জানলাম একটা বাবা মার বিয়েতে উপহার পাবো, কেননা ওই সেটা লেখা আছে। তো সুকান্ত সমগ্র তুই বলতে পারিস সুকান্ত ভট্টাচার্যের কবিতা, আমি যখন স্কুলে পড়ছি ক্লাস 6-7-এ, ওইটা আমার প্রথম আকর্ষণ তৈরি করেছিল বামপন্থার প্রতি। তারপরে যখন আরেকটু বড় হলাম, যখন আমি গিটার শেখা শুরু করলাম, তো গিটার বাজাতে শুরু করার সময় খুব অবভিয়াস হয়ে যেটা চলে আসে সেটা হচ্ছে বব ডিলানের গান শোনা। মানে আর আমি সামহাও আমি মানে যে ধরনের গান তখন আমি শুনতে ভালোবাসতাম, ধরো আমি অঞ্জন দত্তর গান খুব ভালোবাসি, তো অঞ্জন দত্তর গান থেকে আমি জানলাম যে বব ডিলান বলে কোনো একজন মানুষ আছেন পৃথিবীতে যার গান আছে। তো সেইখান থেকে আমি প্রথম বব ডিলান শুনি। আর বব ডিলান বা পিট সিগার, মানে আবার বব ডিলান থেকে আমি আবার উডি গুথ্রিকে চিনি, বা এই ধরনের একটা এক্সপোজার আমার তৈরি হয়। সলিল চৌধুরীর গান তার আগে গানগুলোকে একরকমভাবে শুনতাম, কিন্তু তখন আরও সক্রিয়ভাবে গণনাট্য সংঘ ইত্যাদি সম্ভবত আমার এই সময় দাঁড়িয়ে ওই সিনেমার প্রভাবটা মানে এখন ওরকম কিছু তৈরি হচ্ছে না এখনকার দিনে দাঁড়িয়ে।
তো সেখানে না না, খারাপ তৈরি হচ্ছে না কেন, অনেক কিছু তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে না? আমাদের একটা দুর্বলতা যে আমরা, এমন কি মুভি দেখেছো যেটা তোমাকে তো আমি তোকে বলছি, তোকে আমি বামপন্থী দক্ষিণপন্থার প্রশ্ন, ধর আমি তোকে কথার কথা বলছি, আফওয়া বলে একটা ছবি আছে, এই গত বছর রিলিজ করেছে সুধীর মিশ্রার। এবং আমাদের দুর্বলতা তোকে বলছি এটা অনুভব, তুই যদি কন্টেন্ট তৈরি করিস, আমি তোকে একটা বলছি যে কোন জায়গাটা আমাদের দুর্বলতা। মনে কর কেরালা স্টোরি যেদিন রিলিজ করেছিল, আফওয়া একই দিন রিলিজ করেছিল। আমি তোকে বলছি যে আমরা বামপন্থীরা, কমিউনিস্টরা কেরালা স্টোরি কেন ভুল সিনেমা, কেন লোকের দেখা উচিত না, তাই নিয়ে কত কথা বলেছি, খবরের কাগজে তাই নিয়ে পোস্ট এডিটোরিয়াল লেখা হয়েছে, ফেসবুকে পোস্ট করা হয়েছে, ভ্লগ লেখা হয়েছে, কত কিছু হয়েছে, ভিডিও কন্টেন্ট তৈরি হয়েছে, এবং হওয়াটা দরকারও ছিল, কারণ কেরালা স্টোরির মতো একটা কুৎসিত একটা মিথ্যে প্রপাগান্ডার ছবি দ্যাট হ্যাড টু বি কল্ড আউট, নাহলে তো ওই মিথ্যেগুলোই সত্যি বলে এস্টাবলিশড হয়ে যাবে। কিন্তু মুশকিল হচ্ছে যেদিন কেরালা স্টোরি রিলিজড হলো সেই দিনই আফওয়া রিলিজড হলো। তো আফওয়া এখনও নেটফ্লিক্সে রয়েছে। কেরালা স্টোরি কেন কারো দেখা উচিত না তাই নিয়ে আমরা কত কথা বললাম, কিন্তু আফওয়া কেন মানুষের দেখা উচিত তাই নিয়ে একটা কথা বললাম না। কেউ জানতেই পারলো না যে এরকম ব্রিলিয়ান্ট একটা ছবি তৈরি হয়েছে কন্টেম্পোরারি রাজনীতির ওপর। ব্রোকেন নিউজ বলে একটা ওয়েব সিরিজ আমি তোকেও একদিন বলছিলাম, এর মধ্যে আমি দেখলাম জি5 সেকেন্ড সিজনটা রিসেন্টলি বেরিয়েছে। এরকম কত কিছু রয়েছে যেগুলো কিনা পলিটিক্যালি খুব ভাবানোর মতো আর কি, কত কিছু চারদিকে হচ্ছে। আরে একটা পলিটিক্যাল সিনেমা কি প্রোগ্রেসিভ সিনেমা মানে কি, সে চলছে না চলবে না, সিপিএমকে ভোট দিন, সিপিএম ভালো সবাই খারাপ, এইটা তো আর পলিটিক্যাল সিনেমা নয়। পলিটিক্যাল সিনেমা মানে একটা রাজনৈতিক অবস্থান তার থাকবে, একটা কোনো মতামতের পক্ষে সে যুক্তিনিষ্ঠভাবে দাঁড়াবে, এই দিস ইজ পলিটিক্যাল সিনেমা। কোনো প্ল্যানিং আছে যে সামনে কোনো এরকম কিছু সবার সামনে আনা, এরকম কিছু প্রজেক্ট সামনে বের করে? হ্যাঁ সে আছে, কিন্তু আমি বলছি আমার থাক না থাক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমার একটা নিশ্চয়ই আমার চেষ্টা আছেই, বা আমার মনে হয় সবারই করা উচিত এই চেষ্টা, যে এই ধরনের, দেখ যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়া, সুমন লিখেছিলেন না যে এই ধরনের যেখানে যত কাজ হচ্ছে, প্রোগ্রেসিভ কাজ হচ্ছে, বিশেষ করে সেগুলো যেহেতু মেন স্ট্রিম মিডিয়ার পক্ষ থেকে সেগুলো পেট্রোনাইজড হয় না, স্বাভাবিক কারণেই, তার মেন স্ট্রিম মিডিয়ার যে শ্রেণীগত অবস্থান বা ইয়ের কারণে, সুতরাং মানে সমাজের যত প্রোগ্রেসিভ ভয়েস যারা আছেন, মানুষজন আছেন, তাদের একটা ইউনিয়ন ফর্ম হওয়া উচিত। ইউনিয়ন মানে দে শুড বি ইউনাইটেড অ্যামংস দেমসেলস, এবং ইউনাইটেডভাবে এইগুলোকে পুশ করা উচিত, প্রমোট করা উচিত। ধর মনে কর, ধর এই আফওয়া নিয়ে কোনো খবরের কাগজ বিরাট রিভিউ লিখলো না তো কী আছে, যদি গোটা ভারতের 5,000 মানুষ ওটাকে দেখে ফেসবুকে ভালো করে লেখে, তাহলে কি সেটা খবরের কাগজের একটা রিভিউর থেকে অনেক বেশি তার ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটি হবে, তাই না? সুতরাং এইটা করা উচিত বলে আমার মনে হয়। গান, যে প্রোগ্রেসিভ গান তৈরি হচ্ছে, সেই গান যদি আমরা, এই তোরা যে গানগুলো করছিস এখন, ধর আকাশ যে গান তৈরি করে বা এখন অনেকেই যারা এরকম গান করছে, অর্ক মুখার্জি যে গানগুলো করে, ও তোর সারেগামা বা করলো কি করলো না, কি যায় আসে, কি এসবিএফ এর সিনেমায় থাকলো কি থাকলো না, আমরা তো এখন ইউটিউব রয়েছে, সব কিছু রয়েছে, আমরাই সেগুলোকে ভাইরাল করতে পারি। হ্যাঁ, সুতরাং এটা তো করতেই পারি তুমি আমরা। একটা দারুণ কথা এই কনটেক্সটে তুলে আনলে, যে বামপন্থার অনেকগুলো, মানে বামপন্থী মনস্ক কিছু মানুষের অনেকগুলো ভুলের মধ্যে একটা হচ্ছে আমরা কেরালা স্টোরিকে নিয়ে এত কথা বলেছি যে আমরাই হিট করে দিয়েছি কোনো না কোনো ভাবে। জানি না হিট হয়েছে কিনা, না হিট হয়নি, বাট ওই আর কি, মানে লোকে জানে অ্যাটলিস্ট সিনেমাটার কথা। তো কিন্তু ওই প্রমোটটা আমরা আমাদের একটা প্রোগ্রেসিভ ছবিকে করতে পারতাম, আমরা করতে পারতাম। এবং তোমার আর কি, ধর কাশ্মীর ফাইলস নিয়ে আমি তোকে বলছি, ধর কাশ্মীর ফাইলস আবার ওই একই ডিরেক্টর, একটা ফেক একটা প্রপাগান্ডা সিনেমা, কিন্তু দেখ এটাও তো ঘটনা যে কাশ্মীরি পণ্ডিতদের যন্ত্রণাটা তো সত্যি। কাশ্মীরি পণ্ডিতদের ওপর যে ভারতে একটা জঘন্য অন্যায় এবং অত্যাচার হয়েছে, এটা তো মিথ্যে নয়। এই কাশ্মীরি পণ্ডিতদেরই, এবং দ্যাট ইস্যু অলসো নিডস টু বি অ্যাড্রেসড। একজন গুজরাটের মুসলমান রাইট ভিক্টিমের গল্প যেমন পারজানিয়ার মাধ্যমে উঠে আসা উচিত, তেমন একজন কাশ্মীরি পণ্ডিতের যন্ত্রণার কথাটাও কিন্তু একটা সিনেমার মাধ্যমে উঠে আসা দরকার ভারতে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমি বলছি এইখানে বিধু বিনোদ চোপড়া একটা অসামান্য ছবি করেছিলেন, শিকারা, জাস্ট এই কাশ্মীর ফাইলসের বোধহয় বছর দুয়েক আগেই। অসাধারণ সিনেমা শিকারা, এত ভালো ছবিটা কাশ্মীরি পণ্ডিতের যন্ত্রণা নিয়ে, কিন্তু সেই ছবিতে কোনো ঘৃণার ব্যবসাদারিত্ব নেই। হ্যাঁ, সেই কারণে ওটাকে বিজেপি আরএসএস ব্যাক মিডিয়া প্রমোট করেনি, কিন্তু চাইলে আমরা প্রমোট করতে পারতাম। কারণ এটা তো ঘটনা যে কাশ্মীরি পণ্ডিতের যন্ত্রণাটাও। এরকম আর কি কি ভুল তোমার মনে হয় যেখানে বামপন্থীরা করেছে, এবং অন্যভাবে যদি জিনিসটাকে প্রমোট করতো? যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা মার্কস, লেনিন ইত্যাদি নিয়ে এত কথা বলি, আমরা ভারতের যে যারা বিপ্লব করে উঠে এসেছেন তাদের কথা আমরা কেন সামনে 100 বার আমরা জামায় মার্কস লেনিন পরে ঘুরছি, আমরা কখনো দেখ প্রথম কথা, জামায় মার্কস লেনিন পড়াটা কোনো অন্যায় নয়। ইনফ্যাক্ট দেখ, একজন কমিউনিস্ট সবসময় ইন্টারন্যাশনালিস্ট হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, এবং তার নিয়ে আমাদের কারোর কোনো লজ্জা থাকার প্রশ্নও না। আমরা গোটা মানে পৃথিবীকে একটা দেশ এবং
মানবতাকে আমাদের স্বজাতি মনে করি। সেইখানে ভগৎ সিংকে তো আমরা হ্যাঁ সেভাবে এক্স্যাক্টলি, promote করতে এইটাই পারতাম। আমি বলছি। ভগৎ সিংও পৃথিবী, শ্রী চৈতন্য, তুই মনে কর শ্রী চৈতন্যের মতো এরকম একটা প্রোগ্রেসিভ একজন মানুষ ভারতে জন্মগ্রহণ করেছিলেন, একটা আন্দোলন, একটা সমাজ বিপ্লব শ্রী চৈতন্য, বি.আর. আম্বেদকর, এদেরকে তো 100 বার বামপন্থীদের অনেক বেশি কথা বলা উচিত ছিল এদেরকে নিয়ে। এটা তো 100 বার আমাদের দুর্বলতা, 100 বার। তোমার কি মনে হয় যে শ্রী চৈতন্য মহাপ্রভুকে যদি আমরা আরো প্রমোট করতাম, কোথাও না কোথাও যে মানুষটা মনে করে যে সিপিএম মানে ওরা ধর্ম মানে না ইত্যাদি, এখান থেকে আমরা একটা বেরিয়ে আসতে পারতাম কোনো না, সিপিআইএম তো প্রাতিষ্ঠানিক ধর্মকে ব্যক্তিগত স্তরে মানে না, সে তো আলাদা কথা। মানে সিপিআইএম এর বেশিরভাগ মানুষই হয়তো মানেন না, কিন্তু আমি বলছি শ্রী চৈতন্য শুধুমাত্র ধর্ম নয়, উনি মানে কি বলবো, প্রান্তিক মানুষের একটা ভয়েস ঐতিহাসিকভাবে। ধরো রামকৃষ্ণ, এই যে যত মত তত পথে, যে আইডিয়া অফ প্লুরালিটি, তো এইটা তো ধর মানে সেই সময় কনটেক্সটে দাঁড়িয়ে এটা তো একটা বিপ্লবী মতামত, একটা চিন্তা। আমি বলছি যে এইগুলোকে 100 বার বামপন্থীদের অনেক বেশি করে এগুলোকে মানুষের সামনে তুলে ধরার দরকার। হ্যাঁ, ধরো সাম্যবাদ, এই যে আমরা তো লড়াই করছি সাম্যবাদের জন্য, এবার শ্রী চৈতন্যও যে সাম্যবাদী, মানে মার্কস তো সাম্যবাদী, লেনিন সাম্যবাদী, হোচিমিন সাম্যবাদী, তেমন শ্রী চৈতন্যও সাম্যবাদী। আজকে অনেক মানুষ এটা শুনে অবাক হবেন যে শ্রী চৈতন্যদেবকে সাম্যবাদী মানে না না এই জ্ঞানটাই নেই। না নেই, সেটা কিছুটা আমাদের ফেলিয়ার 100 বার। শ্যামলদা হঠাৎ করে চলে গেলেন কোভিডে। শ্যামলদা স্বামী বিবেকানন্দকে নিয়ে বই লিখেছিলেন, শ্যামল চক্রবর্তী, এবং আমি জানি শ্যামলদা আমায় খুব স্নেহ করতেন বলে, আমি খুব কাছ থেকে দেখেছি বলে আমি জানি। শ্যামলদার মানে উনি কাজ শুরু করেছিলেন যে পরের বইটা শ্রী চৈতন্যকে নিয়ে লিখবেন মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিতে। ওনার আগের বইটা ছিল মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিতে স্বামী বিবেকানন্দ। উনি এরপরে সে কাজে হাত দিয়েছিলেন যে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিতে শ্রী চৈতন্যকে নিয়ে উনি বই লেখার কাজও শুরু করেছিলেন, কিন্তু উনি সেটা কাজটা এগোতে পারলেন না, উনি হঠাৎ করে চলে গেলেন। শতরূপ ঘোষ কি ধর্ম মানে বা ঈশ্বরে বিশ্বাস করে? না, কিন্তু ঈশ্বরের গান শুনে আমি সেটা লক্ষ্য করেছি বা দেখেছি। গান তো গান, কিন্তু আমি কমিউনিস্ট হওয়ার বহু আগে থেকে নাস্তিক। আমি খুব ছোটোবেলা, আমি ক্লাস 6-7 থেকেই আমি যে কোনো কারণেই হোক আমি মানে অ্যাবসলিউটলি নাস্তিক, এবং সরি একেবারে কোনো ধর্মের প্রতি আমার কোনো আস্থা নেই। কিন্তু আমি যে কারণে প্রশ্নটা করলাম, আমরা যখন একসাথে গাড়িতে বিভিন্ন জায়গায় ট্রাভেল করেছি, তখন আমি দেখেছি যে তুমি কীর্তন গানের একটা ভীষণ বড় ফ্যান। মানে সেটা এখন হয়তো মানুষের কাছে পৌঁছচ্ছে না যে শতরূপ ঘোষ কীর্তন শুনতে পারে। তুমি যদি চাও আমি ওই হয়তো একটা ক্লিপ আছে, আমি ওটা অ্যাড করতে পারি। মানে না না, সে কেন পারিস না তুই? তোর যদি কন্টেন্টটা স্ট্রাইক না খেয়ে যায় তাহলে করতে পারিস, হয়তো অডিওটা যদি ইউটিউব ওটাকে স্ট্রাইক না দিয়ে দেয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। না না, কীর্তন তো গান, তো কীর্তনের তো ফ্যান তো বটেই। আমি কীর্তন তো খুবই ভালোবাসি। আর মাংস খাওয়া ইত্যাদি খাদ্য, মানে যার যা খেতে ইচ্ছা করবে খাবে। তো কিন্তু ফেভারিট কি মাংস? আমার আলটিমেটলি পাঁঠার মাংস সবচেয়ে ভালো লাগে, কিন্তু যে মানুষ গরুর মাংস খান না তার সেটাকে, তার সেই অধিকারটাকে সম্মান করা উচিত, তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা উচিত না। যারা এটা করে তারা খুব অন্যায় কাজ করে। যে মানুষ শুয়োরের মাংস খান না তার সেই না খাওয়ার অধিকারকে সম্মান করা উচিত, সেটাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা উচিত নয়। সুতরাং এটা 100 বার আমরা আমি মনে দেখেছি করি। তুমি মানে পাঁঠার মাংসের খুব ফ্যান, এবং এই পাঁঠা থেকেই একটা প্রশ্ন আমার মাথায় আসছে যে তমলুকে তৃণমূলের যে প্রার্থী আছে তার রেজাল্ট কি হবে বলে তোমার মনে হচ্ছে? রেজাল্ট যাই হোক, যা আছে তাই থাকবে। আমি আর মুখে শব্দটা ব্যবহার করলাম না, তুই যেটা বললি আর কি। না বা যাই হোক, বলা ঠিক না। ঠিক আছে, লড়াই করেছে। না, আমি কারোর নাম নিচ্ছি না, বাট ঠিক আছে। তোমার তুমি স্টার্টিং এ একটা কথা বললে জেলের কথা, তোমার জেলে যাওয়ার কথা তিহারে। তবে তুই তমলুকের যেহেতু কথাটা বললি, আমি তোকে একটা কথা বলি আজকে। মানে তুই যখন এটাকে আপলোড করবি তো আমি জানি না কবে, কিন্তু আজকে যখন while we are having this conversation, আজকে 27 তারিখ, গতকাল 26 তারিখ থেকে 25 তারিখ তমলুকে ভোটটা হয়ে গেছে। গতকাল 26 তারিখ থেকে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হয়েছে পশ্চিমবাংলা কোস্টাল এরিয়া এবং কলকাতা সহ এই পুরো এই দক্ষিণবঙ্গে, আমরা সবাই জানি। 25 তারিখ ভোটটা হয়ে যাওয়ার পরে কিন্তু তমলুকে কিন্তু দেবাংশু প্রার্থী ছিল, অভিজিৎ গাঙ্গুলি প্রার্থী ছিলেন এবং সায়ন প্রার্থী ছিল। 25 তারিখ ভোটটা হয়ে যাওয়ার আগে নয়, 25 তারিখ ভোটটা হয়ে যাওয়ার পরে কিন্তু এই ঝড়টা এসছে, এবং দেখলাম 26 তারিখ 27 তারিখ সায়ন ঝাঁপিয়ে পড়ে ওখানে রিলিফের কাজ করছে। আমি কিন্তু বাকিদেরকে করতে দেখিনি। সায়ন কিন্তু মানে ভোট হয়ে গেছে, এবার ব্যাগপত্র গুছিয়ে আমি চলে যাই, আমার ওইটা কিন্তু করেনি। ও কিন্তু বলেছিল যে আমি ভোটের পরেও থাকবো মানুষের সঙ্গে। দেখ, মানুষের মতামত তো ওখানে বাক্সবন্দি হয়ে গেছে। সায়ন ঝড়ের বেগে দূরে কাজ করলে তো আর সে মতামত পাল্টে যাবে না, কিন্তু সায়ন কিন্তু এটা করছে, আমি দেখলাম। আচ্ছা, শতরূপ ঘোষকে একটা
কোথাও না কোথাও মনে করা হয় যে বাংলার কানাইয়া কুমার, মানে ওই একটা ফ্লেভার তোমার মধ্যে আছে কানাইয়া কুমারের মতো, এত তীক্ষ্ণ বক্তা, যেভাবে সামনে উঠে এসে কথা বলো। তো কোথাও না কোথাও দিনের শেষে শতরূপ ঘোষ আবার কানাইয়া কুমারের মতো দল পরিবর্তন করবে না দেখ, এটা খুব ভুল কম্প্যারিজন। কারণ কানাইয়া আমার থেকে অনেক ভালো বক্তা, আমি খালি সিপিএমের হয়ে বলতে পারি, কানাইয়া যখন যার হয়ে দরকার তার হয়ে বলে দিতে পারি, সুতরাং তো অনেক বেটার বক্তা। মন খারাপ করেনি যেদিন কানাইয়া কুমার দল পরিবর্তন করেছিল? এটা করেছিল, কি করবো আর। না, আমি প্রশ্নটা কেন করছি, মানে এখন হয়তো দলবদলটা একটা কালচারের মধ্যে চলে এসেছে, আমাদের আর অতটা ভাবায়ও না যে কে কেন এত দল পরিবর্তন করছে, কষ্ট খুব কম হয় যতটা আগে হতো এইগুলো ভাবলে। তো মানুষ যাকে বিশ্বাস করতে এক সময় হয়তো কেউ ভাবেনি শুভেন্দু অধিকারী হয়তো এই তৃণমূলের হয়ে এত লড়াইয়ের পরে কেউ বিজেপিতে এভাবে জয়েন করবে, এটা কেউ ভাবেনি। ইভেন অভিজিৎ গাঙ্গুলির মতো মানুষ যে সত্যের জন্য কোথাও না কোথাও লড়াই করেছিলেন এবং দিনের শেষে বিজেপিতে চলে গেলেন। তো এটাও তো হতে পারে শতরূপ ঘোষ কখনো তৃণমূলে বা বিজেপির মঞ্চে দাঁড়িয়েছে, মানে লাইফ ইজ আনসার্টেন, মানে হতেই পারে। না, আমি এইটুকু বলতে পারি যে যদি হই কখনো, মানে আমার মা আজকে আর নেই, যদি থাকতো বা আমার বাবা আছেন, ধর আমি অন্য কোনো দলের হয়ে ভোটে দাঁড়ানো, আমার বাবা আমাকে ভোট দেবে না, আমি এইটুকু অন্তত পক্ষে বলতে পারি। আমার মা থাকলে আমার মামা আমাকে ভোট দিতেন না। এটাই কোনো কোথাও একটা নিজের কাছে নিজের লজ্জার একটা ব্যাপার যে এটা করে, তারা কি করে করে আমি জানি না। দেখ, আমি একটা জিনিস বুঝি যে সিপিএমের খারাপ সময় সিপিএমে থাকে না, সে কখনো কংগ্রেসের খারাপ সময় সেটা কংগ্রেসও থাকবে না, তৃণমূলের খারাপ সময় তৃণমূলেও থাকবে না, সে বিজেপির খারাপ সময় বিজেপিতেও থাকবে না। তুমি যেহেতু তোমার মা বাবার কথা বললেন, মানে তোমার মা কিছু বছর আগে হয়তো মারা গিয়েছেন, তো তুমি যদি কোনো খারাপ কিছু, হয়তো ডিবেটে গেলে কিছু খারাপ মন্তব্য করলে, বাড়িতে এসে কখনো বকা খেয়েছো মা বাবার কাছ থেকে? বা ইভেন এখন দু একবার বাবা বিশেষ করে বলে যে এটা বলা খুব রেয়ার, এক আধবার। মানে তোমার বাবা পলিটিক্যালি একটু ইনক্লাইন্ড, মানে দেখেন ডিবেট? হ্যাঁ, বাবা মাও দেখতেন। আর শতরূপ ঘোষের কি পছন্দ, ডিবেট নাকি জনসভা, কোনটাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? ডিবেট। স্বাচ্ছন্দ্যের প্রশ্ন না, জনসভা অনেক সহজ কাজ আমার মনে হয়। এটাকে নিয়ে অনেক কিছু বলতে পারে, হ্যাঁ, কিন্তু এই নিয়েও আগে যখন স্টুডিওতে বসা নেতা, কিন্তু জনসভায় সবাই বলতে পারে কম বেশি, কেননা ওখানে যারা আছে তারা সবাই, প্রথম কথা ইটস আ মনোলগ করে যায়, ইটস আ ফার্স্ট অফ অল, হ্যাঁ সেটা, মানে আমি চাইলে পুরোটাই আমি মানে চাইলে আয়নার সামনে দাঁড়িয়েও প্রিপেয়ার করে যেতে পারি, এবং একসময় আমি তো আমার কথা বলতে পারি, বাকিদের কথা বলতে পারবো না। আমি তো ধর প্রথম যখন মাস মিটিংয়ে বলা শুরু করেছি, কি পথসভা বলবাজিতে বলা শুরু করেছি, আমি তো মানে কি বলবো আয়নার সামনে দাঁড়িয়ে আমি রিহার্সাল করে যেতাম। আমি তখন খুব ছোটো, আমি ধর 18-19 বছর বয়স কি 20 বছর বয়স, এখন হয়তো সেটা আর দরকার পড়ে না। কিন্তু অনেকগুলো ব্যাপার আছে। প্রথম কথা ছিল এটা মনোলগ, তুই যাই বলবি, সূর্য পশ্চিম দিকে ওঠে বললেও তোকে থামানোর কেউ নেই ওখানে, তুই তো তোর মতো একা বলে যাচ্ছিস। দ্বিতীয় কথা, যারা শুনছেন ওখানে তারা সবাই তোকেই শুনতে এসছেন, তারা সবাই তোর সমর্থক, হ্যাঁ, তোকে পাল্টা প্রশ্ন করার কেউ নেই। কিন্তু এবং তুই জানিস যে তুই কি বলবি, ওই তার বাইরে আর তোকে কোনো কিছু না জানলেও চলবে, বা অন্য কোনো কিছু তুই রেডি না থাকলেও চলবে। কিন্তু একটা ডিবেটে তোকে তো প্রতি মুহূর্তে নিজের পয়েন্টটাকে এস্টাবলিশ করতে যেতে হবে, তো প্রতি মুহূর্তে তোকে উল্টো দিক থেকে উল্টো কথাটা বলার লোক রয়েছে, কেউ একজন রয়েছেন, একাধিকজন রয়েছেন ইনফ্যাক্ট। তো বিরোধী 3-4 জন থাকতে পারে, সাংবাদিক অ্যাঙ্কার যিনি, তিনি তোর লুপহোলগুলোকে পয়েন্ট আউট করে দেবে, করে দেবে। তুই জানিস না যে কে কোন কথাটা বলে দেবে। আমাদের বললো তুমি এটা এখন বলছো, কিন্তু 1953 সালে এটা হয়েছিল, তো আমাকে সেটাও জানতে হবে সেই মুহূর্তে যে অ্যাকচুয়ালি কী হয়েছিল, হোয়াট ইজ আর টেক অন দ্যাট, আমার উত্তরটা কী হবে। এটা অনেক। আর সবচেয়ে বড় কথা কী বলতো, ধর আমি জনসভায় যখন বলছি, খালি আমার সমর্থকরাই ওটাকে বসে শুনছেন, কিন্তু আর দূরে মাইক লাগানো থাকলেও যে শুনছে, সে শুনে আমার ভালো বলছে না খারাপ বলছে আমি জানি না। কিন্তু এখানে তো সবাই বাড়িতে বসে যে দেখছে, তৃণমূল সাপোর্টারও দেখছে, বিজেপি সাপোর্টারও দেখছে, সিপিএমের সাপোর্টারও দেখছে, কংগ্রেসের সাপোর্টার সবাই দেখছে, হ্যাঁ, যে কোনো কিছু সাপোর্টার নয় সেও টিভিতে দেখছে ওটাকে। তুমি যখন আমাকে সবার কাছে গ্রহণযোগ্য হিসেবে ওটাকে উপস্থিত করতে হবে। গ্রহণযোগ্য তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যখন কোথাও কোনো মিটিংয়ে যাও বা মিছিলে যাও, সাপোজ গাড়ি থেকে নেমে খাওয়া দাওয়া করছো, সেখানে আমি দেখেছি তৃণমূলের সমর্থকও তোমার সাথে এসে সেলফি নিচ্ছে, কিংবা বিজেপির সমর্থকও সেলফি নিচ্ছে, তো ওটা একটা তোমার পাওয়া। দেখ, তৃণমূল বিজেপির সমর্থক তো আমাদের শত্রু নন, জ্যোতিবাবু একটা কথা বারবার করে বলতেন, এবং আমি সেটা মনে প্রাণে এটা বিশ্বাস করি। মানে অনেক সময় অনেক তৃণমূলের সমর্থক বিজেপির সমর্থক আমাকে শত্রু ভাবতে পারেন, স্বাভাবিক কারণেই তারা ভাববেনি, কিন্তু আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে কোনো দলের কোনো সমর্থক আমার শত্রু নন। এবং আমি যে কথাটা বলছি সেটা মানে আমি তার হয়েও কথা বলছি। মানে মনে কর, আমি আজকে বিদ্যুতের বিল কমানো থেকে শুরু করে লেখাপড়ার ব্যাপারে সরকারের লেখাপড়ার সুযোগকে এক্সপ্যান্ড করা থেকে শুরু করে যে কথাগুলো বলছি, এগুলো একটা শ্রেণীর জন্য কথা বলছি, কি একটা ক্রস সেকশনাল সোসাইটির জন্য লড়াই করছি। আমি এটা কখনো সিপিএমের লোকেদের বিদ্যুতের বিল কমানো হোক, সিপিএমের বাড়ির ছেলেমেয়েরা স্কুলে মানে ভালো এডুকেশন পাক,
এই নিয়ে তো কথা বলছি না কখনো। তো মনে প্রাণে আমরা এটা বিশ্বাস করি যে কোনো তৃণমূল বা বিজেপি সমর্থক আমার তুমি কি শত্রু নয়। পরে ফিউচারে কারোকে দেখছো যে এমন কোনো সিপিএম এর কোনো ডিবেটটাকে একটা মেন প্ল্যাটফর্ম হিসেবে মানুষের কাছে পৌঁছানোর জন্য তোমাদের মাথায় কোনো চিন্তা ভাবনা আছে, এবং সেরকম কি কোনো ছেলে বা কোনো মেয়েকে প্রিপেয়ার করছো তোমরা সামনে এগোনোর জন্য, বা এখন কি না, কোনো রকম prepare আছে? যারা আছে তারা অনেকে। সায়ন ব্রিলিয়েন্ট, আমার নিজের মনে হয় সায়নের মতো এরকম ভালো ওয়েট খুব কম লোকের আছে, প্রচণ্ড স্মার্ট এবং প্রচণ্ড ওয়েটি। বাকি ধর দীপশিতা অতটা যায় না কিন্তু এই ও কেন, যেহেতু ও হয়তো পড়াশোনার জন্য কিছুটা সময় জেএনইউতেও থাকে, সে কারণে ওর তো হয় না। কিন্তু আমি দেখেছি দীপশিতা ওই এবিপি আনন্দে একটা ইয়েতে গেল, দিলীপ ঘোষ ছিলেন, এত ডিগনিফাইড ওয়েতে ও দিলীপ ঘোষের কতগুলো অত্যন্ত মানে কি বলবো সেক্সিস্ট কতগুলো কথাবার্তা, নারী বিদ্বেষী কতগুলো কথাবার্তা, পুরুষতান্ত্রিক কতগুলো কথাবার্তাকে এত ডিগনিটির সঙ্গে উত্তর দিল। উত্তর অনেকভাবে দেওয়া যায়, কেউ তোকে 4 অক্ষর বললো, তুই পাল্টে তাকে 6 অক্ষর বললি, সেটাও একটা উত্তর হতে পারে। আবার ডিগনিটির সাথে তাকে কাউন্টার করাটাও একটা উত্তর হতে পারে। দীপশিতা এত বয়সে এত ছোট হয়ে যে ডিগনিটির সাথে যে কথাগুলো বললো, সেটা নিশ্চয়ই ভীষণ মানে অনেকেরই নিশ্চয়ই খুব ভালো লেগেছে। এরকম অনেকেই আছে যারা করতে পারে। ইভেন মানে তোমার তোমার শুভজিৎ বলে আমাদের একজন হ্যাঁ, আছে, শুভজিৎ খুব ভালো বলে, ওর বলা আমার খুব ভালো লাগে। আমি আমাদের থেকে যারা অনেক ছোট তাদের মধ্যে বলছি আমি এটা। এবং তুমি যদি তোমার পার্টি ছেড়ে যদি অন্য কোনো পার্টির কথা বলো, যদি টিএমসি বা বিজেপি, তাদের মধ্যে এমন কোনো বক্তাকে তোমার মনে হচ্ছে হ্যাঁ এই খুব ভালো বলতে পারে? দেবাংশু খুব ভালো বক্তা আমার মনে হয়, অ্যাজ আ ডিবেটার ইজ ভেরি গুড, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সেই যে লজিকগুলো দেয় দেখ লজিক এখন দেখ, আমি একটা ব্যাপার বলছি কি, ধর মনে কর এখন ওর এখন যদি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাটের তলা থেকে টাকা বেরিয়েছে, কি লজিক দিয়ে এটাকে ডিফেন্ড করবে বলতো? ও যে কোনো কারণে হোক ঘাড়ে একটা মানে কি বলবো দায় নিয়ে ফেলেছে যে চোরেদেরকে বাঁচানোর, কিন্তু এর তো কোনো লজিক হয় না। কিন্তু যতটুকু বলে আমার মনে হয় যে ভালোই বলে, মানে ওর জায়গায় থেকে ও যে ইয়েতে আছে ও মানে খারাপ বলে না। বিজেপির একসময় ভালো ডিবেট করতো, এখন আর অতটা দেখি না। রিতেশ তিওয়ারি ভালো ডিবেটের ছিল খুব। তরুণজ্যোতি তিওয়ারিকে কেমন লাগে? আমার অতটা ইমপ্রেসিভ লাগে না আমার পার্সোনালি, শুনলে রাগ করতে পারে, কিন্তু আমার খুব একটা মানে রিতেশ তিওয়ারিকে আমার বরং মনে হয় যে ও একসময় ভালো ডিবেট করতো, এখন যে কোনো কারণেই হোক। আচ্ছা, তুমি যে বলে ডিগনিফাইড ভাবে কারোকে কাউন্টার করা, এই জায়গাটা পশ্চিমবঙ্গে আমি এই কারণে প্রশ্নটা করছি, কারণ দীপশিতাদি টপিকটা যেহেতু উঠলো, দীপশিতাদিকে যেভাবে আক্রমণ করলেন কল্যাণবাবু, তার গায়ের রং থেকে কিংবা কেন বিবাহিত নয়, এই কালচারগুলো কেন বামেরা মানে আমি এটাও দেখছি যে এই জিনিসগুলো কিন্তু পাবলিক খাচ্ছে, তো বামেরা এই কালচারটাকে কেন নিজেদের কাছে নিতে পারছে না? আমি উল্টে কল্যাণবাবুকে দুটো কথা বলবো যে মমতা ব্যানার্জি কেন 69 বছর বয়সে বিয়ে করেননি, না আমরা কেন মঞ্চ থেকে দাঁড়িয়ে ওটা বলতে দেখ পারছি? আমি বলছি কি ওগুলো না মানে বলা যায়, একদম বলা হয় না যে তা না, তবে সাধারণভাবে না ওই ব্যাপারগুলো ওই স্তরে না নেমে আসাই ভালো, জানিস তো। মানে দেখ তার মানে কি কেউ ঢিল ছুড়লে আমরা পাটকেল ছুড়বো না, সেই নিয়ে 100 বার ছোড়া উচিত, তাই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কি হয় মানে কে কাকে কত ভালো অপমান করতে পারলো, ওইটাই যদি একমাত্র বিতর্কের বিষয় হয়ে যায়, তাহলে না সত্যিকারের ইস্যু নিয়ে কথাগুলো হারিয়ে যায়। সেটা সিপিএমের পক্ষে কত খারাপ, তৃণমূলের পক্ষে কত খারাপ সেটা প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে সেটা সাধারণভাবে সোসাইটির পক্ষে খুব একটা ভালো হবে না। মানে একজন সাধারণ মানুষের যে ইস্যুগুলো, সাধারণ মানুষ তো দেখ আমাদের তো মানুষটাকেই ভোট দিচ্ছেন যারা এই কথাটা বলছে, তাহলে তোমার কোথাও না কোথাও মনে হয় যে কি ভুল করছে না, সেটা আমরা মানুষের কাছে অ্যাপিল করতে পারি যে আপনারা তাদেরকে ভোট দেবেন না, সেটা আমরা অ্যাপিল করতে পারি। কিন্তু ব্যাপারটা কি বলতো যে মানে আমাদের তো বামপন্থীদের লড়াইটাই তো হচ্ছে এইটা যে সত্যিকারের এজেন্ডায় লড়াইটা হোক, তাই না? তো এটাই তো আমাদের সবচেয়ে বড় লড়াই। আমাদের মানে অমুক ওয়ার্ডে এর বিরুদ্ধে লড়াই, তমুক পঞ্চায়েতে অমুক বুথেও তার বিরুদ্ধে লড়াইটা তো বড় লড়াইয়ের একটা ছোট অংশ। বড় লড়াইটা তো হচ্ছে সত্যিকারের ইস্যুগুলো যেন মানুষের আলোচ্য বিষয় হয়, ওটাই তো আমাদের সবচেয়ে বড় লড়াই। তো ওরা তো চেষ্টা করবেই সব রকমভাবে ওখান থেকে ডিপার্ট করার, কিন্তু আমাদেরকে চেষ্টা করতেই হবে যে তা বলে কেউ তোকে ছেড়ে দেবো, তার মানে কি ছেড়ে কথা বলবো, সেটা না। তুই তো আমার সাথে গেছিলিস কল্যাণকে, তুইও যা বলেছিস সেটাও ভিডিওটাও খুব ভাইরাল হয়েছে ইউটিউবে, আমরাও যা বলার বলেছিলাম, কিন্তু আবার ওইটা বলে নিয়েও যেন ওইটাই মূল বিষয় না হয়ে যায়, কাজের কথাই যেন আমরা থেকে হারিয়ে না যাই। কোন কোন বিষয় নিয়ে মোটামুটি মাঠে নেমেছো যে এই টপিকগুলো মানুষের কাছে পৌঁছে যাওয়া উচিত, এই বিষয় নিয়ে বামপন্থীরা সংসদে কাজ করবে? অনেক কিছু, যেমন ধর সবার সার্বজনীন মানে এই যে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল চাকরি, হ্যাঁ, দামে মানুষকে এক্সপ্লয়েট করা, ওইটাকে সমকাজে সমবেতনের আইন, ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল চাকরি। আজ তো পার্মানেন্ট চাকরি বলে কিছু নেই চারদিকে, সব চাকরি হচ্ছে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল। 4 ভাগের 1 ভাগ 5 ভাগের 1 ভাগ মাইনে লোককে কাজ করানো হচ্ছে, কোনো কাজের কোনো সিকিউরিটি নেই, সিওরিটি নেই। আজকে মনে কর বিভিন্ন পেশায় যে লোক নিয়োগ করা হচ্ছে, তুই দেখবি তোর আশপাশেই দেখবি
তা সুইগি জোম্যাটোর যে ছেলেটা তোর বাড়িতে খাবার দিতে ডেলিভারি করতে আসছে, কি অ্যামাজন ফ্লিপকার্ট থেকে আসছে, সে হচ্ছে পার্টনার কোম্পানিতে, তার সে পার্টনার। শুনতে খুব ভালো লাগে যে কেউ হচ্ছে বিনীত গোয়েলের পার্টনার, কেউ হচ্ছে ইলন মাস্কের পার্টনার হয়ে গেল, এরপরে কেউ কেউ রতন টাটার পার্টনার। কিন্তু ঘটনাটা হচ্ছে যে তোর মানে আলটিমেটলি পার্টনার মানে কি সে এমপ্লয়ি নয় কেন? একজন এমপ্লয়ি হলে একটা কোম্পানির, এখনও অবধি ভারতের শ্রম আইনকে এত দুর্বল করে দিয়েছে দেশের এই মোদীর সরকার, কিন্তু তারপরও দেশের শ্রম আইনে যে কিছু কিছু সুবিধা রয়েছে একজন শ্রমিক কর্মচারীর জন্য, যে তাকে মিনিমাম এই মাইনে দিতে হবে, তাকে এত ঘন্টার বেশি কাজ করানো যাবে না, করালে ওভার টাইম দিতে হবে, তাকে ছাঁটাই করা যাবে না, তাকে পেনশন দিতে হবে, তার মেডিক্লেম এই দিতে হবে, এই কোনো কিছু তোকে আর মানতে হবে না। তুই আমার এমপ্লয়ি নস, তুই আমার পার্টনার, তাই তো? এমন পার্টনার তুই যে 100 টাকা কোম্পানির আয় হলে তুই পাবি 5 পয়সা, আমি পাবো বাকিটা, এমন এমন পার্টনারশিপ আমাদের। সুতরাং এই যে একটা এক্সপ্লয়টেশন অফ দ্য ওয়ার্কফোর্স, হ্যাঁ, সেটাকে যে কাজ করতে চায় সেটাকে তার তার কাজের সম্মান, তার কাজের ডিগনিটি, সার্বজনীন শিক্ষা, আক্ষরিক অর্থে সার্বজনীন বিনা পয়সায় শিক্ষা, সার্বজনীন চিকিৎসা, হেলথ ইন্স্যুরেন্স, এগুলোকে আমাদের ইয়ে করতে হবে। সেটা করার জন্য কি শতরূপ ঘোষেরও প্রয়োজন ছিল না দিল্লি থেকে সাংসদে গিয়ে পৌঁছানোর? যে যাবে, যে জিতবে, সে কি আলাদা মানে কোন কাজটা করবে যেটা আমি জিতলে করতাম কি করতাম না? এটার জন্য বামপন্থীদের প্রয়োজন পার্লামেন্টে যাওয়ার। না, আমি এই কারণে জিজ্ঞেস করছি শতরূপ ঘোষ কেন টিকিট পায়নি? শতরূপ ঘোষ টিকিটের আমাদের শোন, আমাদের তোর মমতা ব্যানার্জি বলেন না যে 294টা আসনে বিধানসভায় উনি প্রার্থী, 42টা আসনেই উনি একা প্রার্থী। আমাদের পার্টিতে সবাই 42টা আসনে প্রার্থী, সবাই টিকিট পেয়েছে, সবাই লড়াই করছে। এখানে যে প্রার্থী সে একা লড়াই করছে না। আমি যখন ভোটে প্রার্থী হয়েছি তখন আর 5 জন আমার জন্য লড়াই করেছে বিধানসভায়। সুতরাং এইগুলো আমাদের কাছে কোনো বিষয় না। এই জিনিসটা লক্ষ্য করেছি, সিপিএম এমন একটা দল যেখানে আমি কেন টিকিট পাইনি বলে কেউ কখনো, যদি আমি জানি না কারোর ভিতরে কোনো রাগ থাকুক না থাকুক, কখনো সামনে এসে না আমরা ওই কালচারেই বড় হইনি, আমরা ওই বিশ্বাস থেকেই আমরা বড় হইনি। ওটা আমাদের দেখিনি। না আমরা যখন বিজেপি আর টিএমসির কথা বলছি, এই টিকিট পেলো না, সেই টিকিট পেলো না, কে মঞ্চ থেকে নেমে এসে টিভির সামনে আরে শোন আমি এমন একটা পার্টি করি, আমাদের পার্টি জ্যোতিবাবুকে গোটা দেশের এতগুলো দল বলেছিল আপনি প্রধানমন্ত্রী হন, পার্টি মনে করেছে যে কোনো কারণে, এটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল যে আমরা সরকারে যাব না। উনি প্রধানমন্ত্রী হননি, দেশের ভারতের প্রধানমন্ত্রী হননি, তার জন্য কি উনি পার্টির বাইরে চলে গেছেন? তো উনি মাথা উঁচু করে সারা জীবন পার্টি করেছেন। আরে আমরা সেই পার্টি করি, এরা তো পঞ্চায়েতের মেম্বার হতে না পেরে, কাউন্সিলরের ইলেকশনে প্রার্থী না হতে পেরে দল বদল করে। আর আমরা জ্যোতিবাবুর পার্টি করি, আমরা দেখেছি প্রধানমন্ত্রী হলাম কি হলাম না আমার কাছে ইম্পর্টেন্ট, আমি কমিউনিস্ট পার্টি করি, এটা আমার কাছে ইম্পর্টেন্ট। আমরা তো ওই কালচারে বড় হয়েছি। শতরূপ ঘোষের মন খারাপ হয়নি অভিজিৎ গাঙ্গুলি সিপিএমে আসেনি তাই? না অভিজিৎ গাঙ্গুলি সিপিএমে আসেনি তার জন্য মন খারাপ হয়নি। আমার যদি তুই বলিস যে মন খারাপ যদি কোনো জায়গাতে হয়ে থাকে, একটাই জায়গা, যে মনে কর আজকে তৃণমূলের মতো একটা চোর পার্টি, তারা একটা বলার সুযোগ পেয়ে গেল যে আমাদের বিরুদ্ধে একদিন ধরে যা কিছু বলা হয়েছে আদালতে, সেগুলো সমস্ত পলিটিক্যালি মোটিভেটেড ছিল। ওদের কিন্তু নিজেদেরকে মানে কি বলবো, নিজেদের পাপকে জাস্টিফাই করার আর কোনো যুক্তি ছিল না। সবাই জানে তৃণমূল কত বড় চুরি করেছে, কিন্তু আজকে এই যে কথাটা অন্তত বলতে পারছি, দেখো তার মানে দেখেছো তো অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে শুভেন্দু অধিকারীর আগে থেকে যোগাযোগ ছিল। তুমিও মনে করো না যে কথাগুলো, যে জাজমেন্টগুলো দিয়েছিল, কোথাও না কোথাও মানুষটা মানে কোথাও সাইকোপ্যাথ টাইপের না হলে কেউ, আমি এই শব্দটা ইউজ করছি, জেনে বুঝে ইউজ করছি, এই সাইকোপ্যাথ না হলে কেউ বলতে পারেন শুভেন্দু অধিকারী কাগজ মুড়ে যেটা নিয়েছিলেন তাতে কি টাকা ছিল, কোনো প্রমাণ আছে? তাহলে তো সেই যুক্তিতে অভিষেক ব্যানার্জিকে কখনো কয়লা নিতে দেখা যায়। হ্যাঁ, অর্থাৎ উনি কি ওই সিটটায় বসার যোগ্য ছিলেন? না ব্যাপারটা কি, ব্যাপারটা শোন, প্রথম কথা হচ্ছে যে না ছিলেন না। এখন একটা লোক যাকে প্রশ্ন করে যে গান্ধী না গডসে, সে উত্তর দিতে পারছে না, বলছে ভেবে বলতে হবে। সত্যি এটা ডেঞ্জারাস আমাদের ভারতের বিচার ব্যবস্থার জন্য। আমরাই হয়তো, আমি বা সাধারণ তখন তো জানতাম না কি করবো, যতক্ষণ এরকম মানুষকে রাজনীতিতে আসা উচিত। আর যতক্ষণ জানতে না পারছি কারোর সম্পর্কে, ততক্ষণ কি করে জানবো? একটা লোক যতক্ষণ তাকে একরকম ভাবে দেখছি, যখন তার আসলে চেহারাটা দেখলাম, তখন জানতে পারলাম সে কি করা যাবে। কিন্তু সেটা তো যে তার দোষ না। তুমি রিসেন্টলি দেখেছো নিশ্চয়ই মৌপিয়া নন্দীর ইন্টারভিউ কিভাবে হয়েছিল, মানে একজন, তোমার কোথাও খারাপ লাগে? ইনি একজন বিচারপতি ছিলেন, সত্যি খারাপ লাগে। তোমার কাকে বেশি ডিক্টেটর মনে হয়, নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি না অভিজিৎ গাঙ্গুলি? না, নরেন্দ্র মোদীকে ডেফিনেটলি বেশি ডিক্টেটর এই কারণে মনে হয় কারণ ডিক্টেটোরিয়াল পাওয়ারকে এক্সারসাইজ করার সুযোগ তার হাতে সবচেয়ে বেশি। আচ্ছা, অভিজিৎ গাঙ্গুলি ডিক্টেটর কি করে? অভিজিৎ গাঙ্গুলি ডিক্টেশন কে মানে? কিন্তু ওনার যে অ্যাটিটিউড, যে মানুষ, তুমি ভুল বলছো, তুমি কিছু জানো না, আমি সব জানি, মানে এই যে অ্যাটিটিউডটা ওনার মধ্যে আছে, ওই ক্ষেত্রে প্রশ্ন। তারকাটা মনে হয় এখন তারকাটা বলছো? প্রাক্তন বিচারপতি কি আছে? প্রাক্তন বিচারপতি কি
যাই হোক, আমাদের অনেকটা সময় হয়েছে। উনি যদি এটা মনে না রাখেন যে উনি একজন বিচারপতি, তাহলে আর আমার মনে রেখে কি যেভাবে করবো? জামার বোতাম খুলে মুড়ি খেতে খেতে মুড়ি চেপতে না, উনি মুড়ি খান যে মস্তানের মতো। হ্যাঁ, মানে দেখ, আমি একটা জিনিস পরিষ্কার বুঝি যে তোমার কাছে যদি প্রশ্নের উত্তর তোমার কাছে থাকে, তাহলে তুমি প্রশ্নকর্তাকে কখনো আক্রমণ করবে না। প্রশ্নকর্তাকে তখনই আক্রমণ করা হয় যখন তোমার কাছে প্রশ্নের উত্তর থাকবে না, এবং অভিজিৎ গাঙ্গুলি সেদিন সেটাই করেছেন, অত্যন্ত মানে ভাঁড়ের মতো কাজটা করেছেন। এবং আমি যেটা তোকে বলছিলাম যে এটা তো ঘটনা যে অভিজিৎ গাঙ্গুলি, তুই যে উদাহরণটা দিলি, শুভেন্দু অধিকারী কেউ দেখেছে? সৌগত রায়কে বলেছে, সৌগত রায় খুব না, হ্যাঁ, তার মানেটা কি? উনি কিন্তু, তার মানে ভেবে দেখ, উনি কিন্তু কোনো দুর্নীতিতে তৃণমূলকে কনভিক্ট করতে পারলেন না বিচারপতির আসনে বসে, কিন্তু যেটা করছেন তা হচ্ছে তৃণমূলকে কিন্তু বেকসুর খালাস করছেন উনি। শুভেন্দু অধিকারী যদি নারদায় টাকা না নিয়ে থাকে, তার মানে তো ববি হাকিমও টাকা নেয়নি, তার মানে তো সৌগত রায় তো উনি বলছেন যে টাকা নেয়নি, তার মানে কি? উনি নারদার চাকরি দুর্নীতিতে তৃণমূলকে কনভিক্ট করতে পারলেন না, কিন্তু নারদার কাছে তৃণমূলকে বেকসুর খালাস করে দিচ্ছেন। সেই অর্থে দেখতে গেলে মানে হয়তো বিচারপতির চেয়ারে বসে নয়, একজন পলিটিক্যাল কমেন্টেটরের চেয়ারে বসে বেকসুর খালাস করে দিচ্ছেন, তাই না? আজকে এটা, এবং এটা তো ঘটনা যে উনি চাকরি করাকালীন কিছু বায়াস রায় দিয়েছিলেন, যে কাঁথি পুরসভায় কোটি কোটি টাকা দুর্নীতিতে শুভেন্দু অধিকারীর পরিবারের বিরুদ্ধে তদন্ত করা যাবে না, এই রায় উনি দিয়েছিলেন। সেই রায় ডিভিশন বেঞ্চ থেকে খারিজ হয়ে গেল। মানে বোঝাই যাচ্ছে শুভেন্দু অধিকারীর সাথে যেহেতু আগে থেকে কথা বলে রেখেছিলেন যে আমি বিজেপির প্রার্থী হব, তাই উনি নিজের পাওয়ারকে অন্যায়ভাবে ব্যবহার করে শুভেন্দুর কাঁথি পুরসভার দুর্নীতিকে উনি বাঁচিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারীর কাছ থেকে। এটা তো অভিজিৎ গাঙ্গুলি দুর্নীতিগ্রস্ত, সেক্ষেত্রে এটা ওনার দুর্নীতি। দুর্নীতি মানে কি খালি টাকার বিনিময়ে হয়? দুর্নীতি তো পাওয়ারের বিনিময়ে, পজিশনের বিনিময়ে দুর্নীতি। আমি তোমাকে এই কাজটা অন্যায়ভাবে করে দেবো, তার বদলে তুমি আমাকে কত টাকা দাও, এটা যেমন দুর্নীতি। আমি তোমাকে এই কাজটা অন্যায়ভাবে করে দেবো, তার বদলে তুমি আমাকে ওই পজিশনটা দাও, এটাও তো দুর্নীতি। উনি পজিশনের বিনিময়ে দুর্নীতি করেছেন। বিজেপি টাকা, ইনফ্রাস্ট্রাকচার না থাকলে কি মানে অভিজিৎ গাঙ্গুলি জিততে পারতেন? মানে আমি জানি না, এখনো রেজাল্ট বেরোয়নি, বাট এটা স্পেকুলেট করা হচ্ছে যে উনি জিতবেন। তো বিজেপি টাকার দেখো, ওই স্পেকুলেশনের উত্তর দেবো না, রেজাল্ট বেরোক, তারপর দেখা যাবে। আমি তো চাই ওখানে সায়ন জিতুক, সুতরাং আমি সেই স্পেকুলেশনে কেন যাবো? ডেফিনেটলি, মানে তাও আমি বলছি, ওনার যদি গ্রহণযোগ্যতা থাকতো তাহলে উনি তো নির্দলে দাঁড়িয়েও জিততে পারতেন। দেখ, সেটা ওনার সিদ্ধান্ত, এগুলো উনি কি করতে সে ওনার ব্যাপার, কিন্তু আমি এইটুকু বলছি যে উনি এমন একটা সিদ্ধান্ত নিলেন, তারপরে যে ভাড়ামো করছেন সেগুলো পরের কথা, কিন্তু উনি তৃণমূল কংগ্রেসকে এটা বলার জায়গা করে দিলেন যে একদিন তার মানে আমাদের বিরুদ্ধে যা যা হয়েছে সেগুলো সমস্ত রাজনৈতিক পরিকল্পনা ছিল, যেটা কিনা বাজে কথা, তৃণমূলের সত্যি শাস্তি পাওয়ার কথা, কিন্তু এই যেটা বলার জায়গা করে দিলেন তৃণমূলকে, তাতে কি এত বড় দুর্নীতির যারা ভিকটিম তারা আজকে বেকায়দায় পড়ে গেল। আমার সব শেষে এটা আর দুটো প্রশ্ন দিয়ে শেষ করব, যে তুমি প্যারোডি গান টান শোনোবে বা এই কালচারটা তোমার কেমন লাগছে? খুব ভালো লাগে, এবং এটা তো আজকের না, এটা তো সেই মানে সেই আমাদের মহিতলাল মৈত্র থেকে শুরু করে শনিবারের চিঠি ওই সময় থেকে চলে আসছে। তো হ্যাঁ, প্যারোডি গানের কালচার তো খুব রিচ কালচার বাংলায়। এবং আমি আমার শেষ প্রশ্ন এটাই যে তোমরা এত বিষয় নিয়ে সামনে এগিয়ে আসছো, এমন কিছু ইস্যুগুলোকে নিয়ে এগিয়ে আসছো যেগুলো আমাদের সত্যি আমাদের জন্য প্রয়োজন, ভবিষ্যতের জন্য প্রয়োজন, আগামী প্রজন্মের জন্য প্রয়োজন, তারপরেও কেন মানুষরা সিপিএম বিমুখ থাকছে? কেন ভোট বাক্সে? না, মানুষ সিপিএম বিমুখ থাকছে বলে মনে হয় না। দেখা যাক এবার ভোটে। দেখ, আমার ধারণা বহু মানুষ নতুন করে সিপিএমের দিকে আবার ফিরে তাকাবেন, এবং তারা আমাদের পাশে নতুন করে আমাদের অনেক নতুন বন্ধু তৈরি হয়েছে, সেটাই ভোটের রেজাল্টে বোঝা যাবে। ধন্যবাদ, ধন্যবাদ। এই পথে মরণ আশার আছে হাজার, স্বৈরাচাররা তোমায় ভয় পাবে, হেরে যাবে প্রতিটি বার। এই পথে মরণ আশার আছে হাজার, স্বৈরাচাররা তোমায় ভয় পাবে, হেরে যাবে প্রতিটি বার। নতুন তুমি বেড়ে ওঠো প্রতি ভোরে নতুন করে, স্বর্গ যদি হয় কোথাও তা আমাদেরই প্রান্তরে জীবন তোমার।